বার্সেলোনা স্পেনের উত্তর পূর্বে অবস্থিত কাতালোনিয়া রাজ্যের রাজধানী। এটি স্পেনের বৃহত্তম বন্দর নগরী। দেশটির শিল্প ও বাণিজ্যের কেন্দ্র এই শহরটি নাগরিকদের স্বাধীনচেতা মনোভাবের জন্য সুপরিচিত। আজকে আমরা বার্সেলোনা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। রোমানরা খ্রিস্টের জন্মের 131 বছর আগে এই অঞ্চলে পা রাখে। আইবেরিয়ানদের সাথে যুদ্ধে জয়লাভ করে সম্রাট অগাস্টাস সিজার 15 থেকে 10 খ্রিস্টপূর্বাব্দে এই শহরটির গোড়াপত্তন করেন। প্রথম অবস্থায় তিনি শহরটির নাম রাখেন বার্সিনো। উদ্দেশ্য ছিল এটিকে একটি বড় গ্রাম হিসেবে গড়ে তোলা। ধীরে ধীরে এই গ্রামটির আয়তন বাড়তে থাকে। একসময় এটি একটি শহরে পরিণত হয়। বর্তমানে মূল শহরটির পাশাপাশি পুরো প্রদেশটিকে বার্সেলোনা বলেই ডাকা হয়। বার্সেলোনা শহরটির নাম বার্কেনো শব্দ থেকে এসেছে বলে তথ্য পাওয়া যায়। রোমান সাম্রাজ্যের পতনের পর 5ম শতাব্দীতে ভিসিগত সাম্রাজ্য এই অঞ্চলটি শাসন শুরু করে। ভিসিগত সাম্রাজ্যের শাসনামল থেকেই এখানকার অধিবাসীদের কাতালান বলা হয়। তাদের প্রধান ভাষার নামও কাতালান। তবে স্প্যানিশ ভাষাতেও সাবলীলভাবে কথা বলতে পারেন তারা। এর প্রায় 400 বছর পর বার্সেলোনার স্বর্ণযুগ শুরু হয়। সে সময় স্বাধীন কাতালোনিয়ার শাসক রামন বেরনগুয়ের স্পেনের রাজকুমারী পেট্রোনেল্লাকে বিয়ে করেন। এর মাধ্যমে কাতালোনিয়া স্পেনের ছত্রছায়ায় চলে আসে এবং বার্সেলোনা শহরটি স্পেনের রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়। ফলশ্রুতিতে এই শহরের দ্রুত উন্নয়ন ঘটতে থাকে। তবে 1640 সালের 7 জুন বার্সেলোনার কৃষকরা স্পেনের সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের পূর্বে দীর্ঘ 30 বছর ধরে স্পেনের সম্রাট ফ্রান্সের সাথে যুদ্ধ করছিলেন। যুদ্ধকালীন সময়ে সৈন্যদের খাবারের যোগান দেওয়ার দায়িত্ব ছিল এই অঞ্চলের কৃষকদের উপরে। সৈনিকদের অস্বাভাবিক চাহিদা পূরণ করতে না পারলেই কৃষকদের উপর অত্যাচারের খড়গ নেমে আসত। সেটি একসময় অসহনীয় হয়ে উঠলে কৃষকরা আন্দোলনের পথ বেছে নেন। প্রায় 12 বছর ধরে কৃষকদের এই বিদ্রোহ চলতে থাকে। বিদ্রোহের সময় রচিত গান ডেল সেগাডর্স এখনও কাতালোনিয়ার জাতীয় সঙ্গীত। এই সঙ্গীত ও বিদ্রোহের সংস্কৃতি বুঝিয়ে দেয় কাতালানরা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, নিজেদেরকে স্বাধীন রাখতে চেয়েছে। এমনকি 1930-এর দশকে স্বৈরাচারী শাসক ফ্রাঙ্কো স্পেনের ক্ষমতা দখল করলেও তাকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকতে হয়েছে এই বার্সেলোনাকে নিয়েই। বর্বর এই শাসক বারবার হামলা করে শহরটিকে গুঁড়িয়ে দিয়েছেন, যেন এখানকার অধিবাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 1960-এর দশক থেকে আবার বার্সেলোনা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। শহরটি হয়ে ওঠে স্পেনের অর্থনীতির মেরুদণ্ড। স্পেন অনেকাংশে শহরটির উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই তো কাতালান রাজ্য মুহুর্মুহু আন্দোলন করলেও সরকার বার্সেলোনাকে স্পেনের সাথে একীভূত রাখতে মরিয়া। কিন্তু বার্সেলোনার অধিবাসীরা চায় স্বাধীনতা। বার্সেলোনা প্রদেশে বসবাস করে প্রায় 57,50,000 মানুষ 7,726 বর্গ কিলোমিটার এলাকায়। শহরের অধিকাংশ মানুষই রোমান ক্যাথলিক। যদিও 1928 সালের দিকে এখানে ওপাস দেই নামক খ্রিস্টান চার্চের পথচলা শুরু হয়। এই মত অনুসারে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজের মাধ্যমে যীশুখ্রিস্টের নৈকট্য লাভ করতে পারবেন বলে বিশ্বাস করা হয়। এই মতের নিয়মনীতি ক্যাথলিকদের মতো অতটা কঠিন নয়। আবার বর্তমান স্পেনের মধ্যে সর্বাধিক সংখ্যক মুসলিম জনসংখ্যার বসবাসও এই শহরেই।
ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের ফলে এই অঞ্চলে আধুনিকতার প্রসার ঘটে, যার স্পষ্ট প্রভাব এখানকার মানুষের জীবনযাত্রা, চালচলন এবং প্রযুক্তির ব্যবহারের মধ্যে দৃশ্যমান। এখানকার অধিবাসীরা স্পেনের অন্যান্য অঞ্চলের চাইতে বেশ সচ্ছল। বলা হয় ইউরোপের সবচেয়ে ধনাঢ্য শহরের মধ্যে একটি হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনার অধিবাসীরা কিন্তু ভীষণ সংস্কৃতি মনাও বটে। শহরটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারপাশে অপূর্ব সুন্দর স্থাপত্যকর্ম চোখে পড়ে। প্রতিটি বাড়ি আর দালান যেন এক একটি শিল্পকর্ম। এমনকি ছোট ছোট গলিপথেও দেখা যায় পুরনো দিনের নকশায় করা দারুণ সব স্থাপত্যকর্ম। বার্সেলোনার মানুষজন ভীষণ ফুটবল প্রেমী। 1899 সালে এ শহরে প্রতিষ্ঠিত হয় বার্সেলোনা ফুটবল ক্লাব। বর্তমানে এই ক্লাবটি শহরের প্রতীকে পরিণত হয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবল ক্লাবটির রয়েছে নিজস্ব দর্শন, ভিন্ন রকম খেলার ধরন এবং রাজনৈতিক ভাবনা। তাই একে বলা হয় মোর দ্যান আ ক্লাব। এই ক্লাবে খেলে যাওয়া তারকাদের সংখ্যাও নেহাত কম নয়। এদের মধ্যে রয়েছেন দিয়েগো মারাদোনা, রোনালদিনহো, লিওনেল মেসি সহ আরও অনেক কিংবদন্তি খেলোয়াড়। ক্লাবটির নিজস্ব মাঠের নাম নিউ ক্যাম্প। এই ঐতিহাসিক মাঠটি পৃথিবীর বৃহত্তম ফুটবল স্টেডিয়ামগুলোর একটি। এখানে একসাথে 99,000 দর্শক খেলা উপভোগ করতে পারেন। নিউ ক্যাম্পে ফুটবল ম্যাচ দেখা আসলেই এক অনন্য অভিজ্ঞতা। অনন্য অভিজ্ঞতা দেয় বার্সেলোনার নানা রকম উৎসবও। সারা বছর জুড়ে চলা নানা উৎসবের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে লে মার্সে। প্রতি বছর 24 সেপ্টেম্বর আতশবাজি পুড়িয়ে শুরু হয় প্রায় সপ্তাহব্যাপী এই উৎসব। 1871 সাল থেকে শুরু হওয়া এই উৎসবের পুরো নাম লা মারে দে লিউ দে লা মার্সে। উপকথা অনুযায়ী দ্বাদশ শতকের আগস্ট মাসের এক রাতে মাদার মেরি স্বপ্নের মাধ্যমে রাজা প্রথম ইউমা, সেন্ট পেরেনোলাক্স এবং সেন্ট রামন পেনিয়াফোর্টকে এই অঞ্চলে একটি গির্জা প্রতিষ্ঠা করতে বলেন। গির্জার কর্তৃপক্ষই পরবর্তীতে উৎসবটি পালন শুরু করে। লা মার্সে উৎসবের অনেক আকর্ষণের মধ্যে কয়েকটি হচ্ছে কাগজের তৈরি বিশাল দৈত্য এবং মানবসৃষ্ট টাওয়ার। মূলত উৎসবে অংশগ্রহণকারী মানুষেরা সুশৃঙ্খলভাবে একে অন্যের কাঁধের উপর দাঁড়িয়ে এই টাওয়ার তৈরি করে। কাতালোনিয়ান ভাষায় টাওয়ারটিকে কাস্তিয়েল বলা হয়। এছাড়াও পর্যটকেরা গির্জার চত্বরে সারদানা নাচও দেখতে পাবেন। এই নাচটি বার্সেলোনায় দারুণ জনপ্রিয় এক বিশেষ ধরনের নাচ। এই নাচে কয়েকজন একসাথে বৃত্তাকার হয়ে ছোট ছোট পদক্ষেপে নাচতে শুরু করেন। ধীরে ধীরে আরও মানুষ তাতে যোগ দিয়ে বৃত্তটিকে বড় করে তোলেন। সারদানা বার্সেলোনার জাতীয় নাচ, যা কাতালানবাসীদের ঐক্য, স্বাধীনতা ও সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক। বার্সেলোনা সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার খাবার। শহরের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে পায়েলা, যার মূল উপাদান চিংড়ি, অক্টোপাস বা ঝিনুকের মতো সামুদ্রিক প্রাণী। খাবারটি স্পেনের আরেক শহর ভ্যালেন্সিয়ায় আবিষ্কৃত। কিন্তু তাতে কি? বার্সেলোনায় যখন পেপ্রিকা এবং জাফরানের সাথে সুগন্ধি চাল, মটর, রসুন, টমেটো ও সেরি বা সাদা ওয়াইন দিয়ে একটি পাত্রে রান্না করা হয়, তখনই সংস্করণটির অতুলনীয় স্বাদ সবার মন জয় করে নেয়। বার্সেলোনার মুখরোচক খাবারের তালিকায় এর পরেই আছে পটেটো ব্রাভাস। এখানে একটি আলুকে সেদ্ধ করে টমেটো, ভিনেগার, পেঁয়াজ, রসুন, মরিচ এবং পেপ্রিকা দিয়ে রান্না করা হয়। তারপর সস কিংবা রোজমেরি ছিটিয়ে খাবারটি পরিবেশন করা হয়। খাবারের তালিকা নিয়ে কথা উঠছে, অথচ আমরা এল কালিভাদা নিয়ে আলোচনা করছি না। বিষয়টি বড্ড বেমানান।
এটি মরিচ, পেঁয়াজ এবং বেগুনের মিশ্রণ, যা জলপাইয়ের তেলে খুব ধীরে ধীরে ভাজা হয়। তাজা সবজিগুলোর বাহিরের দিকটা পুড়িয়ে নেওয়া হয়, ভেতরের অংশ নরম বা টেন্ডার থাকে। হাজার হাজার পর্যটক প্রতি বছর এইসব খাবার, ফুটবল আর স্থাপত্যকর্মের আকর্ষণে বার্সেলোনায় ছুটে আসেন। শহরটির স্থাপত্যশৈলী নিয়ে আলোচনা করলে লা সাগ্রাদা ফ্যামিলিয়া ব্যাসিলিকার কথা প্রথম দিকেই থাকবে। এটি একটি গির্জা। মজার ব্যাপার হলো এই স্থাপত্যকর্মটি 1882 সাল থেকে এখন পর্যন্ত নির্মিত হচ্ছে। ইউরোপ মহাদেশের সবচেয়ে সুন্দর গির্জা হিসেবে পরিচিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই ব্যাসিলিকা 18টি বিশালাকার টাওয়ার দ্বারা পরিবেষ্টিত। এর বাহিরের দেয়ালে যিশুর জন্ম, জীবদ্দশায় তাকে যে কষ্ট সহ্য করতে হয়েছিল, তার মৃত্যু এবং পুনরুত্থানের কাহিনী দারুণ সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। এর ভেতরটিও মোহনীয়। গির্জার মেঝে থেকে ছাদ পর্যন্ত ছড়িয়ে রয়েছে অসাধারণ শৈল্পিক কারুকাজ। স্থপতি আন্তোনি গাউদি এই খ্রিস্টান উপাসনালয়টির নকশা করেন। তিনি এই কাজের পেছনেই জীবনের একটি দীর্ঘ সময় উৎসর্গ করেন। মৃত্যুর পর তার কবরও দেওয়া হয়েছে সাগ্রাদা ব্যাসিলিকায়। আন্তোনি গাউদির আরেক অপূর্ব কীর্তি হচ্ছে কাসামিলা। স্থানীয়দের মধ্যে লা পেদ্রেরা বা দ্য স্টোন কোয়ারি নামেও পরিচিত এই স্থাপত্যকর্ম, বাংলায় যাকে বলে পাথরের খনি। এটির নির্মাণ কাজ শেষ হয় 1912 সালে। এই জাঁকজমকপূর্ণ কাঠামোটির সম্মুখভাগ বাঁকা হওয়ার কারণে একটি ইমারতের চেয়ে বরং ভাস্কর্যের মতোই বেশি দেখায়। বাড়িটির বিচিত্র আকৃতির বারান্দা এবং অনন্য গোলাকার জানালা একে করে তুলেছে এক ব্যতিক্রমী স্থাপনা। বর্তমানে এই বহুতল ভবনটি বার্সেলোনার একটি সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। পুরোটা বছর জুড়ে এখানে চিত্রকর্মের প্রদর্শনী, আলোচনা সভা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। ভবনটিতে বসবাসের জন্য অ্যাপার্টমেন্টও রয়েছে। কাতালোনিয়ার বিখ্যাত বালিউ পরিবারের প্রাক্তন আবাসস্থল কাসা বালিউ যেন রূপকথায় বর্ণিত কোনো দুর্গ। বার্সেলোনার অনেক বিখ্যাত বাড়ির মতো এর নকশাও করেছেন আন্তোনি গাউদি। বাড়িটির অস্বাভাবিক ও ব্যতিক্রমী নকশার কারণে এটিকে হাউস অব দ্য ড্রাগন বা কাসা দেল ডেক বলেও ডাকেন অনেকে। এর চিত্তাকর্ষক সম্মুখভাগ, অন্যরকম ছাদ আর দুর্লভ নকশার জানালা একে করে তুলেছে ভীষণ রহস্যময়। মাস্টারমাইন্ড আন্তোনি গাউদির ডিজাইন করা আরেকটি কাসা বা বাড়ি হচ্ছে কাসা ভিসেন্স। সুন্দর বাড়িটি নিউ মুদেহার স্থাপত্যশৈলীকে প্রতিফলিত করে। মুদেহার স্থাপত্যশৈলী মূলত মুর রাজবংশের চিহ্ন বহন করে। বাড়িটি বার্সেলোনার শান্ত এলাকা গার্সিয়ায় অবস্থিত। এটি বিখ্যাত এক ধনী পরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে 1883 থেকে 1885 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এর অতুলনীয় সৌন্দর্যের কারণে এটি 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব অর্জন করে। এখন এটি বার্সেলোনার একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। বার্সেলোনার যে জাদুঘর সবচেয়ে বেশি সমৃদ্ধ সেটি হচ্ছে মিউজিও দে হিস্টোরিয়া দে কাতালোনিয়া। বার্সেলোনা শহরের সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমিকে তুলে ধরে এমন অনেক ভাস্কর্য এবং ধ্বংসাবশেষ এখানে সংরক্ষিত। একই সাথে এখানে রয়েছে বিভিন্ন সময়ে আঁকা অসংখ্য চিত্রকর্ম, যা কাতালোনিয়া রাজ্যের সাংস্কৃতিক সৌন্দর্যকে তুলে ধরে। বার্সেলোনার আরেক বিখ্যাত জাদুঘর হচ্ছে পিকাসো জাদুঘর। বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত চিত্রশিল্পী হলেন পাবলো পিকাসো। বিখ্যাত এই চিত্রশিল্পী তার সারিয়ালিস্টিক চিত্রকর্মের জন্য সুপরিচিত। এই জাদুঘরে পিকাসোর অমর কিছু চিত্রকর্ম রয়েছে।
এর পাশাপাশি সংরক্ষণ করা হয়েছে তার ব্যবহার্য নানা জিনিসপত্র, যা বার্সেলোনার সাথে তার নিবিড় সম্পর্ক ফুটিয়ে তোলে। জাদুঘরের মতো বার্সেলোনার পার্কগুলো অত্যন্ত সাজানো গোছানো ও সময় কাটানোর জন্য আদর্শ স্থান। পার্ক গুয়েল এমনই একটি উদ্যান। এই উদ্যানে আঁকাবাঁকা পথে হেঁটে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। ৪২ একর জমির উপর নির্মিত সবুজে ঘেরা এই পার্কে রয়েছে অনেক ছোটখাটো স্থাপত্যকর্ম। এই শহরের আরেক সুপরিচিত পার্ক হচ্ছে পার্ক দে লা সিউতাদেলা। ইংরেজিতে একে সিটাডেল পার্কও বলা হয়। বার্সেলোনার প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্কটি 1877 সালে একটি সিটাডেল বা দুর্গের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়। দিনের বেলা শরীরচর্চা ও হাঁটার জন্য এখানে আসেন অসংখ্য মানুষ। এখানে বিখ্যাত বার্সেলোনা চিড়িয়াখানা এবং কাতালান সংসদও রয়েছে, যা কাতালান স্থাপত্যকর্মের এক দারুণ নিদর্শন। কাতালান সংস্কৃতি ও রুচির দারুণ প্রকাশ ঘটেছে পালাও দে লা মিউজিকা কাতালানা অপেরা হাউসে। 19 শতকের শুরুর দিকে নির্মিত এই ভবনটির বাহিরের কাঠামো অপূর্ব মোজাইকের কাজের জন্য সুপরিচিত। এই অপেরা হাউসের কলামগুলো আলংকারিক চিত্রকর্মে পরিপূর্ণ। এর ছাদ কাচের তৈরি, যা দিনের বেলায় বিস্ময়কর দেখায়। এই কাচের কারণে অপেরা হাউসটি দিনের বেলা প্রাকৃতিক আলোয় আলোকিত থাকে। এটি বার্সেলোনার স্থাপত্য শিল্পের গর্ব। সব মিলিয়ে বার্সেলোনা স্থাপত্য, শিল্প ও সংস্কৃতিতে এক জমকালো শহর। এই শহরের মানুষ কেবল স্বাধীনতাকামী নয়, একই সাথে প্রাণখোলা ও রুচিশীল। তাই ফুটবল, শিল্প ও সংস্কৃতিতে বার্সেলোনা এমনই সমৃদ্ধ থাকুক, এটি বিশ্ববাসীর কামনা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।